প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আমি নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের সাথে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস। আমি তোমাদের সাথে আছি মিজানুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি আর্ট কলেজ, পাবনা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো কোরিলেশন অ্যানালাইসিস বা সংশ্লেষ। কোনো সমগ্রকের দুই বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক পরিলক্ষিত হয় সেটাই হলো সংশ্লেষ। সম্পর্কের মাত্রা হতে পারে কখনো একমুখী, যেমন ধরো তোমরা ভালো পড়াশোনা করলে ভালো ফলাফল তোমরা পাবে, তাহলে এটা দেখো একমুখী অর্থাৎ পজিটিভ কোরিলেশন। আবার এমন হতে পারে এই সম্পর্কটা বিপরীতমুখী, যেমন অতিরিক্ত বৃষ্টি হলে ফসল খারাপ হয়, তাহলে এরূপ সম্পর্ক হলো বিপরীতমুখী সম্পর্ক। তাহলে দেখা গেল যে কোরিলেশনের হতে পারে একমুখী সম্পর্ক, আবার হতে পারে বিপরীতমুখী সম্পর্ক। যদি কখনো দুটি চলকের মধ্যে সম্পর্ক আছে, এটুকু জানলে কিন্তু আম, এটুকু জানলেই আমাদের কোরিলেশনের সম্পর্কের যে মাত্রা আছে সেটা আমরা তখন পরিমাপ করতে পারবো। কোরিলেশনের মাধ্যমে দুটি চলকের মধ্যে যে এই সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা এখানে নির্ণয় করা হয়। দুটি চলকের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কার্ল পিয়ারসন একটি পরিমাপ পদ্ধতি বের করেন, যাকে বলা হয় সংশ্লেষাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। সংশ্লেষাঙ্ক মানের পরিমাণ দুইটি চলকের মধ্যকার সম্পর্কের মাত্রা নির্দেশ করে। আবার একটি চলকের গতিশীলতার পরিপ্রেক্ষিতে অপর চলকের কি ধরনের পরিবর্তন হয় তা পরিমাপ করে হচ্ছে নির্ভরণ, যেটা আমরা নির্ভরণ অধ্যায়ের মাধ্যমে জানবো। তাহলে আজকের ক্লাসটা যদি তোমরা শেষ করো, যে জিনিসগুলো তোমরা জানতে পারবা সংশ্লেষাঙ্কের ধারণা, নো দ্য ডিফারেন্স মেথড অফ সংশ্লেষ, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে তোমরা সংশ্লেষাঙ্ক যে রয়েছে সেগুলো তোমরা জানতে পারবা। সংশ্লেষকের পরিমাপ, ধর্ম, প্রমাণ প্রভৃতি তোমরা শিখতে পারবা। তোমরা নো র্যাঙ্ক কোরিলেশন, তোমরা র্যাঙ্ক কোরিলেশনের মধ্যে জানতে পারবা, এবং তোমরা নো হাউ টু সলভ ম্যাথমেটিক্যাল প্রবলেমস অফ কোরিলেশন, অর্থাৎ সংশ্লেষাঙ্ক সংশ্লেষ সংক্রান্ত যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে অংশগ্রহণ করতে হয়, অ্যান্সার করতে হয়, সেই জিনিসগুলো সম্পর্কে তোমরা জানতে পারবো। তাহলে আমাদের শুরুতে যেটা জানতে হবে সেটা হলে কোরিলেশন কাকে বলে। Correlation is a statistical tool that helps to measure and analyze the degree of relationship between two variables. অর্থাৎ সংশ্লেষ হচ্ছে একটি পরিসংখ্যানিক টুল যার মাধ্যমে যেটা সাহায্য করে measures to and analyze, যেটা সাহায্য করে পরিমাপ করতে কিসের ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, দুটি চলকের মধ্যে সম্পর্কের মাত্রা পরিমাপ এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। তাহলে আমরা বলতে পারি দুই বা চলকের মধ্যে যে সম্পর্ক থাকে, এই সম্পর্কের মাত্রা পরিমাপ করার জন্য যে পরিসংখ্যানিক টুল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় হলো সংশ্লেষ। Correlation analyze deals with association between two or more variables, অর্থাৎ correlation দুইটা বা ততোধিক চলকের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে নির্ধারণ করে। ধরো যদি দুটি চলক একই সাথে পরিবর্তন হয় এবং উহার একটি পরিবর্তন হলে যদি অন্যটিতে কোনো পরিবর্তন হয়, তাহলে ধরে নেওয়া হয় যে চলক দুটির মধ্যে একটি সম্পর্ক রয়েছে। ধরো তোমরা কোনো একটা জমিতে তোমরা কি প্রয়োগ করলা, সার প্রয়োগ করলা, তো দেখা গেল সার প্রয়োগের ফলে জমির ফসলের উৎপাদন বৃদ্ধি পেল। এখন প্রথম যদি এরকম হয় যে সার প্রয়োগের ফলে জমির উৎপাদন ফসলটা বৃদ্ধি পায়, বলতে পারি যে জমিতে সার প্রয়োগ এবং ফসল উৎপাদন দুটার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। আবার ধরো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হলো, তাহলে দেখা গেল এখানেও বৃষ্টি হওয়ার সাথে ফসলের ক্ষতি হওয়ার একটা সম্পর্ক রয়েছে। এই যে দুটি চলকের মধ্যে এরকম সম্পর্ক নির্ণয় করাই হলো কোরিলেশন।
এখন এই দুটি চলকের যে পরিবর্তন, এই পরিবর্তন হতে পারে একমুখী পরিবর্তন, আবার এই পরিবর্তনগুলা হতে পারে ভিন্নমুখী পরিবর্তন। যেমন তোমাদেরকে আমি বলেছি যে যদি আমি ভালো পড়াশোনা করি তাহলে আমরা ভালো একটি রেজাল্ট করব, তাহলে এখানে এটা সম্পর্কটা হচ্ছে একমুখী পরিবর্তন। আর ভিন্নমুখী পরিবর্তন হলো কোনো একটি চলক বৃদ্ধি পেল, আবার দেখা যাচ্ছে অন্য একটি চলক হ্রাস পায়, তাহলে এইরকম হলে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ভিন্নমুখী পরিবর্তন। অর্থাৎ কখনো যেমন অতিরিক্ত বৃষ্টি হলো, বৃষ্টির পরিমাণ বেড়ে গেল, আর ফসলটা কমে গেল, ফসলের ক্ষতি হলো, তাহলে একটি চলক বেড়ে গেল পক্ষান্তরে অপর একটি চলক কমে গেল, এই প্রকার পরিবর্তনকে বলা হচ্ছে ঋণাত্মক পরিবর্তন। এখন কোরিলেশন কি করে? কোরিলেশন যেটা করে সেটা হলো the degree of relationship between the variables under consideration is measured through the correlation analysis। অর্থাৎ কোরিলেশন দুইটি ভ্যারিয়েবলের মধ্যে একটা নির্দিষ্ট অবস্থায় কি পরিমাণ সম্পর্ক রয়েছে সেই মাত্রাটা পরিমাপ করে। The measure of correlation called the correlation coefficient। অর্থাৎ কোরিলেশনের যে পরিমাপ তাকে বলা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট বা সংশ্লেষাঙ্ক। The degree of relationship is expressed by coefficient which range from correlation। অর্থাৎ এই কোরিলেশনের যে সম্পর্কটা যেটা আমরা সংশ্লেষাঙ্কের মাধ্যমে নির্ণয় করব সেটা একটা রেঞ্জের মধ্যে থাকবে, সেই রেঞ্জটাকে আমরা বলি -1 থেকে +1 এর মধ্যে। অর্থাৎ কোরিলেশনের মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে, তাই আমরা এভাবে সম্পর্কটা বলতে পারি -1 less than or equal r greater than or equal +1। অর্থাৎ r এর মান -1 থেকে বেশি অথবা সমান এবং +1 এর সমান অথবা তার চেয়ে কম হবে। The direction of change is indicated by a sign। অর্থাৎ এই যে কোন দিকে যে চেঞ্জ হচ্ছে এটা একটা সাইনের মাধ্যমে আমাদের কি করতে হবে, নির্দেশ করবে কোরিলেশনের এই সম্পর্কটা। The correlation analysis enable us to have an idea about the degree and direction of the relationship between the two variables under study। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরিলেশনের বিভিন্ন রকম মান রয়েছে, কোরিলেশনের বিভিন্ন মানের একটি সীমাও রয়েছে, কোরিলেশনের সম্পর্কে যে মাত্রা আমরা নির্ধারণ করব সেটার একটা সীমা রয়েছে, কোরিলেশনের সম্পর্কের মানটা কত থেকে কতর মধ্যে থাকে এবং সেটাকে নির্দিষ্ট সাইন দ্বারা প্রকাশ করে। এখন হচ্ছে টাইপস অফ কোরিলেশন। কোরিলেশনকে আমরা কয় প্রকার দেখাতে পারি সেটা হচ্ছে টাইপস অফ কোরিলেশন। দেখো এখানে আমরা দেখাচ্ছি যে টাইপস অফ কোরিলেশনের টাইপ 1, অর্থাৎ কোরিলেশনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তার হচ্ছে টাইপ 1 কোরিলেশন। আমরা কোরিলেশন হচ্ছে প্রথমে কোরিলেশনকে আমরা পজিটিভ কোরিলেশন এবং নেগেটিভ কোরিলেশনে ভাগ করব। তাহলে প্রথমে টাইপ 1 মানে কোরিলেশন এক ধরনের প্রকার, আরো অন্য বিভিন্ন রকম প্রকারও আমরা কোরিলেশনকে দেখাতে পারি। তাহলে সেই যে এক ধরনের প্রকার আমরা দেখাচ্ছি, এই কোরিলেশন হচ্ছে একটা পজিটিভ কোরিলেশন আর একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ একটা হচ্ছে একটাকে আমরা পজিটিভলি বলতে পারি আর একটা হচ্ছে নেগেটিভলি বলতে পারি, অর্থাৎ একটি সমমুখী আর একটি বিপরীতমুখী সম্পর্ক। এখানে দেখো তাহলে এই পজিটিভ কোরিলেশনটা কি? The correlation is said to be positive correlation if the values of two variables changing with same direction। এই যে আমরা বললাম একটা সমমুখী, অর্থাৎ যদি দুইটা জিনিসের পরিবর্তন একমুখী হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে পজিটিভ কোরিলেশন। যেমন দেখো এক্সপেন্স ইন পাবলিক এক্সপেন্স এন্ড সেলস। অর্থাৎ পাবলিক এক্সপেন্স যখন সেলস বাড়বে তখন পাবলিক এক্সপেন্সটাও বাড়বে, কারণ সেলস করতে হলে পাবলিক এক্সপেন্সটা বেড়ে যায়। আবার দেখো হাইট এন্ড ওয়েট, মানে যার কিন্তু হাইট বেশি তার ওয়েট বেশি হয়, তাহলে দেখো হাইট আর ওয়েটের মধ্যে একটা পজিটিভ কোরিলেশন বিদ্যমান। আবার দেখো দ্য কোরিলেশন ইজ সেড টু বি নেগেটিভ কোরিলেশন। অর্থাৎ কোরিলেশনকে আমরা নেগেটিভ কোরিলেশন কখন বলবো? when the values of variable changes with opposite direction। অর্থাৎ যখন ভ্যারিয়েবল বা চলকগুলা মধ্যে বিপরীতমুখী সম্পর্ক থাকবে। যেমন প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড, প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডের মধ্যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা বিপরীতমুখী সম্পর্ক। তাহলে আমরা এখানে প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ড কিভাবে বিপরীতমুখী সমান হয়? ধরো কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তাহলে ওই জিনিসের ডিমান্ডটা কমে যায়,
চাহিদাটা কমে যাবে। কোনো জিনিসের দাম যদি কমে যায় তাহলে ওই জিনিসের ডিমান্ডটা বেড়ে যায়, চাহিদাটা বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা বিপরীতমুখী সম্পর্ক। তাহলে কোনো জিনিসের মধ্যে সম্পর্ক যদি এইভাবে বিপরীতমুখী থাকে সেটাকে আমরা বলবো নেগেটিভ কোরিলেশন, আর যদি একমুখী সম্পর্ক থাকে তাহলে আমরা বলবো পজিটিভ কোরিলেশন। দেখো এখন ডিরেকশন অফ দ্য কোরিলেশন। পজিটিভ রিলেশনশিপস এর ক্ষেত্রে কোরিলেশনটা কি নির্দেশ করে? ভেরিয়েবল চেঞ্জ ইন দ্য সেম ডিরেকশন। ভেরিয়েবল চেঞ্জটা হচ্ছে সেম ডিরেকশনে হয়। কিভাবে? দেখো, as x is increasing y is increasing, অর্থাৎ যদি দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি, যে দুইটার একটাকে x ধরি আর একটাকে আমরা y ধরি, তাহলে যদি x ইনক্রিজ করে তাহলে y ও ইনক্রিজ করবে। আবার যদি x is decreasing, y is also decreasing, অর্থাৎ x যদি ডিক্রিজ করে y ও ডিক্রিজ করবে। এই রকম সম্পর্ক যদি হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, এবং সেটাকে দেখো ইন্ডিকেটেড বাই প্লাস অর মাইনাস সাইন। অর্থাৎ যদি পজিটিভ হয় তাহলে প্লাস সাইন, নেগেটিভ হলে মাইনাস সাইন। নেগেটিভ রিলেশনশিপটা কিভাবে রিলেশন করে? ভ্যারিয়েবল চেঞ্জেস ইন অপোজিট ডিরেকশন, অর্থাৎ একটি চলক যেদিকে যাবে অপর চলক অন্যদিকে যাবে। একজন ঢাকামুখী হলে আরেকজন রাজশাহীমুখী চলে যায়। একজন মানে বিপরীতমুখী সম্পর্ক। একজন উত্তর দিক হলে আরেকজন দক্ষিণমুখী, একজন পূর্ব দিক হলে আরেকজন পশ্চিমমুখী। এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। যেমন x এবং y দুটি চলক হলে as x is increasing y is decreasing, and x is decreasing y is increasing, মানে একটা বাড়লে আরেকটা কমবে, আর একটা কমলে আরেকটা বাড়বে। সেটা হচ্ছে নেগেটিভ রিলেশনশিপস অফ নেগেটিভ রিলেশনশিপ বা নেগেটিভ কোরিলেশন। আমরা এক্সাম্পল বলতে পারি, as টিভি টাইম increases grade decreases, অর্থাৎ টিভি দেখার সময় তুমি যদি বৃদ্ধি করো তাহলে তোমার যে পরীক্ষার যে রেজাল্ট আছে সেই রেজাল্টের গ্রেডটা তোমার ডিক্রিজ হয়ে যাবে। তাহলে দেখা গেল একদিক বাড়ছে আর একদিক কমছে। এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, নেগেটিভ কোরিলেশন। এখন দেখো আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা পজিটিভ কোরিলেশন এবং নেগেটিভ কোরিলেশন বোঝানোর চেষ্টা করেছি। দেখো, ওয়াটার কনজাম্পশন এন্ড টেম্পারেচার। ওয়াটার কনজাম্পশন এবং টেম্পারেচার দুটার মধ্যে একটা পজিটিভ সম্পর্ক বিদ্যমান। কারণ যদি ধরো টেম্পারেচার বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পায়, তাহলে কি হয়? অতিরিক্ত গরমের ফলে আমরা বেশি পরিমাণ পানি খেয়ে থাকি, অর্থাৎ তাপমাত্রা পজিটিভ। ওয়াটার ওয়াটার কনজাম্পশনও পজিটিভ, অর্থাৎ তাপমাত্রা যত বাড়বে পানির খরচটা তত বাড়বে, তাপমাত্রা যত কমবে আমাদের পানির খরচটা তত কমবে। স্টাডি টাইম অ্যান্ড গ্রেডস, অর্থাৎ পড়ার সময় এবং গ্রেডস। তুমি যত বেশি পড়াশোনা করবে তোমার গ্রেডসটা তত ভালো হবে। তাহলে দুটার মধ্যে একটা পজিটিভ সম্পর্ক বিদ্যমান। যদি তুমি কম পড়াশোনা করো তাহলে তোমার কম গ্রেড হবে। দুটার মধ্যে সেম 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 পজিটিভ সম্পর্ক বিদ্যমান, বিপরীতমুখী কোনো সম্পর্ক নয়। সেটা হচ্ছে সমমুখী সম্পর্ক বিদ্যমান। এখানে পজিটিভ মানে সবসময় যে বাড়বে তা না, যদি কমে তাহলে একসাথেই কমবে, যদি বাড়ে তাহলে একসাথেই বাড়বে। সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। আবার নেগেটিভ কোরিলেশন দেখো, অ্যালকোহল কনজাম্পশন এন্ড ড্রাইভিং অ্যাবিলিটি। মানে যত তুমি অ্যালকোহল পান করবা, অ্যালকোহলের উপর জন্য ব্যয় করবে, তোমার ড্রাইভিং অ্যাবিলিটিটা তত কমবে। মানে তোমার গাড়ি চালানোর সক্ষমতা অ্যালকোহল পান করলে তোমার কমে যাবে। প্রাইস এন্ড কোয়ান্টিটি ডিমান্ডেড, যেটা আমরা একটু আগে বললাম, যে কোনো জিনিসের যদি দাম বেড়ে যায় তাহলে তার কোয়ান্টিটি ডিমান্ডটা কমে যায়। আবার কোনো জিনিসের প্রাইস যদি দাম কমে যায় তাহলে কোয়ান্টিটিটা বেড়ে যায়। তাহলে আমরা আগে যেটা জানলাম সেটা হচ্ছে টাইপ অফ কোরিলেশন টাইপ 1, এখানে টাইপ অফ কোরিলেশন টাইপ 2। তাই টাইপ 1 এ আমরা কোরিলেশনকে দুই ভাগে দেখিয়েছি, একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন আর একটা হলো নেগেটিভ কোরিলেশন। এখানে আবার কোরিলেশনকে আমরা আবার দুই ভাগে দেখাবো, একটা হচ্ছে সিম্পল কোরিলেশন, আরেকটা হচ্ছে মাল্টিপল কোরিলেশন। সিম্পল কোরিলেশন সিম্পল, আর মাল্টিপল কোরিলেশনকে আবার আমরা দুই ভাগে দেখা যাবে, একটা হচ্ছে পার্শিয়াল মাল্টিপল আর একটা হচ্ছে টোটাল মাল্টিপল। এরপর দেখো টাইপ অফ কোরিলেশন টাইপ 2। তাহলে প্রথম হচ্ছে সিম্পল কোরিলেশন। আন্ডার সিম্পল কোরিলেশন প্রবলেম দেয়ার আর অনলি টু ভেরিয়েবল আর স্টাডিড, অর্থাৎ শুধুমাত্র
যদি এমন যে স্টাডিটা আমরা করব সেটা শুধুমাত্র যে দুইটা ভ্যারিয়েবল হয় তাহলে সেটাকে বলবো আমরা সিম্পল কোরিলেশন। তো সিম্পল কোরিলেশনে সর্বমোট ভ্যারিয়েবল থাকবে দুইটি। তাহলে যখন দুইটি ভ্যারিয়েবল নিয়ে শুধুমাত্র দুইটি ভ্যারিয়েবল নিয়ে কোরিলেশন নির্ণয় করা হবে, কোরিলেশনের স্টাডিটা কন্টিনিউ করা হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে সিম্পল কোরিলেশন। আর যখন দুইটি নয়, আন্ডার মাল্টিপল কোরিলেশন দেয়ার আর মোর দ্যান 3 ভ্যারিয়েবলস, অর্থাৎ কমপক্ষে 3 বা তার অধিক ভ্যারিয়েবল নিয়ে যখন কাজ করা হবে, স্টাডি করা হবে, গবেষণা করা হবে, রিসার্চ করা হবে, কোরিলেশন যাচাই করা হবে, সম্পর্কের মাত্রা পরিমাপ করা হবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে মাল্টিপল কোরিলেশন। আবার পার্শিয়াল কোরিলেশন, analysis recognizes more than two variables but considers only two variables keeping the other constant. পার্শিয়াল কোরিলেশনে কি হয় দেখো, সিম্পল কোরিলেশনে শুধুমাত্র শুধুমাত্র দুইটা ভ্যারিয়েবল নিয়ে স্টাডি করা হয়, কিন্তু মাল্টিপল কোরিলেশনে 3 বা তার অধিক ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয়। আর পার্শিয়াল কোরিলেশনে অধিক ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হলেও শুধুমাত্র দুইটি ভ্যারিয়েবল নিয়ে সমাধান করা হয় কোরিলেশন, আর বাকিগুলো কনস্ট্যান্ট রাখা হয়, বাকিগুলোকে স্থির রেখে শুধুমাত্র দুইটি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্কের মাত্রা পরিমাপ করা হয়, কিন্তু অ্যানালাইজ করা হয় দুইয়ের অধিক ভ্যারিয়েবলকে নিয়ে। টোটাল কোরিলেশনটা তাহলে কি? Total correlation is based on all the relevant variables which is normally not feasible. অর্থাৎ টোটাল কোরিলেশনে নরমালি যেগুলো ফিজিবল নয় সেইগুলা এরকম সমস্ত রকম ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয় হচ্ছে টোটাল কোরিলেশন নিয়ে। তাহলে যেগুলো নরমালি ফিজিবল নয় বা নরমালি সম্ভাব্য নয় এরকম সমস্ত রকম ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হচ্ছে টোটাল কোরিলেশন। তাই আমরা টাইপ অফ কোরিলেশন টাইপ 2 জিনিসগুলো আমরা দেখলাম। এখন দেখো টাইপ অফ কোরিলেশন টাইপ 3। তাহলে প্রথমে কিন্তু আমরা টাইপ 1 দেখেছিলাম পজিটিভ কোরিলেশন এবং নেগেটিভ কোরিলেশন। তো কোরিলেশনের টাইপ 2 দেখেছিলাম, সেখানে কি ছিল? Simple correlation and multiple correlation. Multiple correlation is further divided into two, partial correlation and total correlation. এখন টাইপ 3 আমরা কোরিলেশন আবার দুই প্রকার ভাগ করব, একটা হচ্ছে লিনিয়ার কোরিলেশন আর হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন। দেখো linear correlation কাকে বলে? Correlation is said to be linear when the amount of change in one variable tends to bear a constant ratio to the amount of change in other. The graph of the variable having linear relationship will form a straight line. দেখো এখানে x এর একটা মান এবং y এর একটা মান, দেখো x 1 আর এখানে 5, এখানে একটা y সমান 3 প্লাস 2x যদি আমরা একটা সমীকরণ প্রকাশ করি, তাহলে দেখো এখানে যখন x সমান 1 তখন y সমান 3 প্লাস 2 ইনটু 1 সমান 5, যখন x সমান 2 তখন y সমান 2 ইনটু 2 প্লাস 3 সমান 7। অর্থাৎ যখন এমন হয় যে কোরিলেশনকে যখন একটা জিনিস চেঞ্জ করলে আর একটা জিনিসকে একটা জিনিস চেঞ্জ করা হয় এবং অন্য জিনিসকে যদি কনস্ট্যান্ট রাখা হয় এবং তখন সেইটাকে বলা হয় হচ্ছে আমার linear correlations. আর যখন non-linear correlation, the correlation would be non-linear if the amount of change in one variable does not bear a constant ratio to the amount of change in other variable. অর্থাৎ যদি এই যে এখানে দেখো কনস্ট্যান্ট একটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ যখন আমি 1 ছিল তখন এটা 5 ছিল, 5 এর পরে দেখো 2 7 আছে, তারপর 3 এর পরে 9, দেখো 5 7 9 11 একটা কনস্ট্যান্ট একটা চেঞ্জটা কিন্তু একটা কনস্ট্যান্ট রেশিও অনুযায়ী কিন্তু চেঞ্জটা হয়েছে, কিন্তু নন লিনিয়ার ক্ষেত্রে এই রেশিওটা ফলো করা হয় না। যদি এরকম হয় তখন সেটাকে বলা হবে হচ্ছে নন লিনিয়ার কোরিলেশন। কোরিলেশন এন্ড কজেশন। কোরিলেশন মিন্স কজ এন্ড ইফেক্ট রিলেশন, অর্থাৎ কোরিলেশন কজেশন মিন্স কজ এন্ড ইফেক্ট রিলেশন। কজেশনকে বলা হচ্ছে কোনো জিনিসের যদি একটা কজ হয় তাহলে তার কারণ অন্য একটি জিনিসকে বলা হয় তার কারণ, অর্থাৎ একটিকে যদি আমি কজ হিসেবে দেখাই আর একটিকে বলা হবে কারণ। তুমি যদি
সিগারেট খাও, তা সিগারেট খাওয়াটা তোমার কজ, তোমার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাকটা তোমার হচ্ছে ইফেক্ট। তাহলে সিগারেট খাওয়াটা তোমার হচ্ছে কজ, আর ইফেক্ট কি? হার্ট অ্যাটাক। অথবা ফুসফুসে ক্যান্সার হয়েছে তোমার, তাহলে তুমি সিগারেট খাও, তাহলে একটা হলো তোমার কজ আর একটা হলো ইফেক্ট। Correlation denotes the interdependency among the variables for correlating two phenomena. দুটি ঘটনার মধ্যে correlating একটির সাথে সম্পর্কযুক্ত। It is essential that the two phenomena should have cause-effect relationships. দুটি ঘটনার মধ্যে এরকম cause এবং effect relationship থাকতে হবে। And if such relationship does not exist, then two phenomena cannot be correlated. যদি দুইটি ঘটনার মধ্যে cause এবং effect relationship না থাকে, তাহলে আমরা বলবো দুইটি ঘটনা অবশ্যই correlated নয়। If two variables vary in such a way that movement in one are accompanied by movement in other, these variables are called cause and effect relationship. অর্থাৎ cause and effect relationship এটা বোঝায়, যেমন তুমি ধরো সিগারেট 5টা খাও, তাহলে তো তোমার দেখা যাচ্ছে যে হার্টের সমস্যা হয়। তো দেখা তোমার সিগারেট পরিমাণ যখন 10টা খাও, যখন এরকম হয়, তো তখন দেখা যাচ্ছে যে তোমার হার্টের প্রবলেমটা আরো বেশি হয়। দেখা যাচ্ছে একটা দেশের যখন 10 জন মানুষ সিগারেট খায়, তখন হার্ট অ্যাটাকে মারা যায় 5 জন। যখন 20 জন মানুষ সিগারেট খায়, তো তখন দেখা গেল হার্ট অ্যাটাকে মারা গেল 10 জন। তার মানে কি, কোনো একটা ঘটনা এভাবে বাড়ার ফলে ও ভেরিয়েবল বাড়ার ফলে অন্য একটিটা ইফেক্টটা বেড়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হবে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। এখানে causation always implies correlation, but correlation does not necessarily implies causation. অর্থাৎ তোমার যে কোনো কিছু কজটা হচ্ছে তোমার কোরিলেশনের জন্য দরকার, কিন্তু কোরিলেশন থাকলেই যে সেটার কারণে হয়েছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না। আর তোমার হার্ট অ্যাটাক সাথে সিগারেটের সাথে সম্পর্ক থাকলেই কোরিলেশন হবে, কিন্তু তোমার হার্ট অ্যাটাক হলেই যে সিগারেটের সাথে সম্পর্ক সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। তাহলে আমরা বলতে পারি causation always implies correlation, but correlation does not necessarily implies causation. এখন যে কোরিলেশনে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপস। তো এই ডিগ্রি অফ রিলেশনশিপের ভিত্তি করে কোরিলেশনকে আমরা ডিগ্রি অফ কোরিলেশনের মাত্রাটা আমরা পরিমাপ করতে পারি। একটাকে বলতে পারি পারফেক্ট কোরিলেশন, আরেকটাকে বলতে পারি হাই ডিগ্রি অফ কোরিলেশন, আরেকটাকে বলতে পারি মডারেট ডিগ্রি অফ কোরিলেশন, আরেকটাকে বলতে পারি লো ডিগ্রি অফ কোরিলেশন, অথবা আমরা বলতে পারি নো কোরিলেশন। এখন দেখো, এই মেথড অফ স্টাডিং কোরিলেশন, তুমি যদি কোরিলেশনটা স্টাডি করতে চাও, তাহলে কি কি পদ্ধতি রয়েছে তোমার সামনে, কি কি অ্যাভেলেবল পদ্ধতি রয়েছে কোরিলেশন সম্পর্কে স্টাডি করার জন্য। দেখো, একটা হচ্ছে গ্রাফিক মেথড, একটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। একটা গ্রাফিক মেথড হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম বা কোরিলেশন গ্রাফ। তুমি যে কোনো ডায়াগ্রাম বা গ্রাফের মাধ্যমে যখন প্রকাশ করবে, তখন সেটাকে বলা হবে হলো গ্রাফিক মেথড। আর যদি তুমি গ্রাফিক মেথড না ইউজ করে বিভিন্ন রকম কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট বা র্যাঙ্ক কোরিলেশন বা কনকারেন্ট রিলেশন, অ্যালজেব্রিক ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইউজ করো, তখন বলা হবে হচ্ছে অ্যালজেব্রিক মেথডস। Scatter diagram method. In scatter diagram is a graph of observed plotted points where each point represents the value of x and y as a coordinate. It portrays the relationship between these two variables graphically. অর্থাৎ দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা যখন আমরা একটা গ্রাফে পয়েন্ট নোটেট করব এবং দুইটা পয়েন্টে আমরা পয়েন্টের মধ্যে কতটুকু সম্পর্ক রয়েছে সেটা আমরা যাচাই করব, তখন সেটা হবে হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড অফ কোরিলেশন। দেখো, দিস ইজ স্ক্যাটার ডায়াগ্রাম পারফেক্ট কোরিলেশন। আমরা এখানে বলেছিলাম যে এই যে একটা গ্রাফিক্যাল মেথডের মধ্যে আমরা বোঝাচ্ছি মানে কিভাবে ওই যে বিভিন্ন রকম ডিগ্রি অফ রিলেশনশিপ, এই দেখো এটার মধ্যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন বিদ্যমান। দেখো এখানে হাইট যত বাড়ছে ওয়েট তত বাড়ছে, অর্থাৎ দেয়ার এ লিনিয়ার রিলেশনশিপ, অর্থাৎ একটা দুটোর মধ্যে যত বাড়ে পরেরটাও ঠিক সমানভাবে বাড়ে, এটা হচ্ছে পারফেক্ট কোরিলেশন। দেখো, হাই ডিগ্রি কোরিলেশন, এখানে হাই ডিগ্রি কোরিলেশন কি হয়, যে হাইট মানে কোনো একটা ঘটনা যত বাড়ে অন্য একটা ঘটনা তার চেয়ে আরো বেশি বাড়ে, অর্থাৎ যখন r সমান +0.80 পর্যন্ত যাবে, তখন সেটাকে বলা হবে হচ্ছে অবশ্যই পজিটিভ কোরিলেশন এবং হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে মডারেট কোরিলেশন, যখন কোরিলেশনের মান +0.4 হবে, তখন আমরা বলতে পারি দুটি জিনিসের মধ্যে যে সম্পর্ক রয়েছে সম্পর্কটা
মডারেট কোরিলেশন। এখানে দেখো আরেকটা চার্ট, এখানে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এখানে যখন আর এর মান -10 হবে তখন সেটাকে বলবো আমরা পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। দেখো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন যদি হয় তাহলে তার গ্রাফটা এইভাবে বিপরীতমুখী হবে, যে বিপরীতমুখী ডাউনওয়ার্ড হবে, তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর ডিগ্রি অফ কোরিলেশন মডারেট নেগেটিভ কোরিলেশন যদি হয়, যেখানে নেগেটিভ রয়েছে কিন্তু পারফেক্ট নেগেটিভ না। তো আমরা দেখো এখানে একটা নিয়েছি কিন্তু সবগুলো এই দাগের মধ্যে পড়েনি, অর্থাৎ এখানে নেগেটিভ কোরিলেশন সম্পর্ক বিদ্যমান কিন্তু মডারেট নেগেটিভ কোরিলেশন। এখানে দেখো উইক নেগেটিভ কোরিলেশন, অর্থাৎ নেগেটিভ কোরিলেশন বিদ্যমান কিন্তু খুবই অল্প পরিমাণে। এখানে দেয়ার ইজ নো, মানে এই যে আমাদের যে লাইনে কিন্তু কোনো সম্পর্ক পড়েনি, বাকি সব বস্তুগুলো ছড়িয়ে স্ক্যাটার হয়ে আছে। যেখানে আমরা এই ডায়াগ্রাম স্ক্যাটার ডায়াগ্রামে শুধু স্ক্যাটার হয়ে আছে, সেটাকে আমরা বলতেছি উইক নেগেটিভ কোরিলেশন। এখানে নো কোরিলেশন, এখানে এখানে লাইনটা একদম সোজা এবং অন্য সবগুলো ছড়াই ছিটেছে, কোনটার মধ্যে কোনো সম্পর্ক নেই। তাই যেখানে আর এর মান 0.00, অর্থাৎ এখানে দুটো জিনিসের মধ্যে সম্পর্কের মাত্রা হচ্ছে 0, অর্থাৎ there is no correlation between x and y variables, অর্থাৎ there is no correlation between two variables is called no correlation. তাহলে আমরা যে ডিগ্রি অফ কোরিলেশন গুলো পেলাম, একটা হচ্ছে যখন পারফেক্টলি পজিটিভ কোরিলেশন হচ্ছে +0.80, মডারেট কোরিলেশন দেখো এখানে দেখো আমরা সেই মানগুলো এখানে ইনপুট করেছি, এখানে আর সমান +2.20, মানে এই রকম ভাবে এই যে গ্রাফিক্যালি আমরা একটা গ্রাফ আঁকি বিভিন্ন রকম পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করেছি যে কোরিলেশনের মাত্রা কখন যখন প্লাস পয়েন্ট পড়বে তখন দেখো এরকম একটা গ্রাফ, যখন +2 তখন এরকম একটা গ্রাফ, আর গ্রাফিক্যালি আমরা মাত্রাটা পরিমাপ করার চেষ্টা করেছি। এখন যে স্ক্যাটার ডায়াগ্রাম আমরা দেখালাম, যে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু দেখো আমরা বুঝতে পারছি যে কিরকম সম্পর্ক রয়েছে, নেগেটিভ সম্পর্ক না পজিটিভ সম্পর্ক, সম্পর্কটা মডারেট সম্পর্ক, একটা ডায়াগ্রামের মাধ্যমেই কিন্তু আমরা তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে সম্পর্কটা কিরকম। এখন তাহলে এই সম্পর্কটা অ্যাডভান্টেজটা কি, সিম্পল আর নন ম্যাথমেটিক্যাল মেথড, মানে এটা একদম সিম্পল মেথড, জাস্ট পয়েন্টগুলো বসিয়ে যদি আমরা পয়েন্টগুলো যোগ করি তাহলে আমরা সহজে বুঝতে পারি। নন ইনফ্লুয়েন্স বাই সাইজ অফ এক্সট্রিম আইটেম, যদি কোনো বড় এক্সট্রিম আইটেম থাকে এই এক্সট্রিম আইটেম আমার কি হবে, কোনো প্রভাব ফেলবে না স্ক্যাটার ডায়াগ্রাম। ফার্স্ট স্টেপ ইন ইনভেস্টিং দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, অর্থাৎ দুটি ভ্যারিয়েবলের মধ্যে সম্পর্ক যাচাইয়ের প্রথম যে ধাপ সেটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এখন স্ক্যাটার ডায়াগ্রাম যে আমরা কমপ্লিট করব, স্ক্যাটার ডায়াগ্রামে শুধুমাত্র ভালো দিকই নয়, এটা খারাপ দিকও রয়েছে। ক্যানট অ্যাডপ্ট অ্যান এক্সাক্ট ডিগ্রি অফ রিলেশনশিপ, অর্থাৎ প্রকৃতপক্ষে স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে দুইটি ভ্যারিয়েবলের মধ্যে এক্সাক্ট যে রিলেশনশিপ রয়েছে সেটা আমরা বলতে পারি না, এবং সেটা অ্যাডপ্টও করে না স্ক্যাটার ডায়াগ্রামে। এখন কার্ল পিয়ারসন প্রভিশন অফ কোরিলেশন। কার্ল পিয়ারসন কোরিলেশনে এই কার্ল পিয়ারসন নামে একজন ব্যক্তি যিনি এই কোরিলেশন সম্পর্কে ধারণা প্রদান করেন, অর্থাৎ কার্ল পিয়ারসন সমষ্টিসংখ্য। এই কোরিলেশন কার্ল পিয়ারসনের ধারণার উপর ভিত্তি করে যে সমষ্টিসংখ্য নির্ণয় করা হয় সেটাকে তার নাম অনুযায়ী এটাকে বলা হচ্ছে কার্ল পিয়ারসন কোএফিশিয়েন্ট। তো এটাই হচ্ছে কি দেখাই আমরা, ইট ইজ কোয়ান্টিটেটিভ মেথড অফ মেজারিং কোরিলেশন, অর্থাৎ কোরিলেশনের কোয়ান্টিটেটিভ যে পদ্ধতি, পরিমাণগত সংখ্যাগত যে পদ্ধতি, পরিমাণগত যে পদ্ধতি, সেটা হচ্ছে কার্ল পিয়ারসন মেথড। দিস মেথড হ্যাজ বিন গিভেন বাই কার্ল পিয়ারসন, এবং এই মেথডটা প্রদান করেছে কার্ল পিয়ারসন, এবং কোরিলেশনের ক্ষেত্রে বলা হয় ইট ইজ দ্য বেস্ট মেথড, অর্থাৎ যদি যদি কোনো মেথড, এই মেথডটা সর্বোত্তম মেথড কোরিলেশন সম্পর্ক সংশ্লেষাঙ্ক যাচাই করার জন্য। তাই যদি কখনো এমন হয় যে দুইটি জিনিসের মধ্যে তোমার সম্পর্কের মাত্রা বা কোরিলেশন অ্যানালাইসিস বের করতে বলে, তাহলে তোমরা সরাসরি কার্ল পিয়ারসন মেথডটা ব্যবহার করবে। অর্থাৎ যদি তোমাদের বিভিন্ন রকম পরীক্ষাতে এরকম কার্ল পিয়ারসনের মেথডের কথা বলা থাকলো না কিন্তু কোরিলেশন অ্যানালাইসিস করার কথা বললো, তখন তোমরা সরাসরি কার্ল পিয়ারসন কোরিলেশন কোএফিশিয়েন্ট ব্যবহার করে তোমরা কোরিলেশনের অঙ্কটা সলিউশন করবে। তো এখানে দেখো ক্যালকুলেশনের এখানে দেখো ক্যালকুলেশন অফ কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন অ্যাকচুয়াল মিন মেথড, মানে অ্যাকচুয়াল মিন মেথডে তোমরা কিভাবে কোরিলেশনটা বের করবে সেটা একটা এখানে সূত্র দেওয়া আছে, যেখানে আর সমান হচ্ছে কোরিলেশন
সমান সমান সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কয়ার ইনটু সামেশন ওয়াই স্কয়ার, যেখানে হয় এক্স সমান সমান এক্স মাইনাস এক্স বার এবং ওয়াই সমান সমান ওয়াই মাইনাস ওয়াই বার। দেখো এখানে এক্স এর মান দেওয়া আছে এবং ওয়াই এর মান দেওয়া আছে, তো এক্স এর মান থেকে কিন্তু আমরা এক্স পেয়ে যাই এবং ওয়াই এক্স এবং ওয়াই যদি দুইটা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এক্স ওয়াই, যেখানে এক্স ওয়াই এর মানটা যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সামেশন এক্স ওয়াই। আবার দেখো সামেশন এক্স স্কয়ার এক্স এর মানগুলোকে যদি আমরা বর্গ করি এবং সবগুলো বর্গ করার পর যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব সামেশন এক্স স্কয়ার এবং ওয়াই এর যতগুলো মান আছে সবগুলো যদি আমরা বর্গ করি, বর্গ করার পরে আমরা যোগ করলে পেয়ে যাব সামেশন ওয়াই স্কয়ার। এখন সামেশন এক্স স্কয়ারের মান এবং সামেশন ওয়াই স্কয়ারের মান যদি আমরা গুণ করি, এখানে বসিয়ে যে গুণ করলে যে মান পাবো সেটার বর্গমূল এবং সামেশন এক্স ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা যে মানটা পেয়ে যাব সেটাকে বলা হচ্ছে গাউস পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট অ্যাকচুয়াল মেইন মেথডের সলিউশন। দেখো তোমাদের প্র্যাকটিসটা তোমরা সরাসরি মান বসিয়ে তোমরা তোমরা কিভাবে এক্স এক্স ওয়াই বের করা আগের অধ্যায় থেকে শিখছো সেইভাবে বসিয়ে দিলে কিন্তু তোমরা ক্যালকুলেশন করে কিন্তু কোএফিসিয়েন্টে তোমরা সলিউশনটা করতে পারো। তোমাদের জন্য অনেকগুলো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, তোমরা এই প্র্যাকটিস প্রবলেম যে ধরনের প্রবলেম এক্সামে আছে তোমরা সেগুলো ক্যালকুলেশনের মেথডটা ব্যবহার করে তোমরা সলিউশন করবে। এখন দেখো ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অ্যাজিউম মেইন মেথড। তো যখন অ্যাজিউম মেইন থাকে তখন একটা অ্যাজিউম মেইন ধরে নিতে হয়, অ্যাজাম্পশন মান ধরে নিতে হয়। আমরা কিন্তু সেন্টার টেন্ডেন্সি এবং ইয়াতে সেন্টার টেন্ডেন্সি বিস্তার পরিমাপে কিন্তু অ্যাজিউম মেইন কিভাবে ধরতে হয় আমরা শিখেছি। সেই অ্যাজিউম মেইন হচ্ছে এক্স এর একটা অ্যাজিউম মেইন ধরে আমরা ডিএক্স বের করব, আবার ওয়াই এর একটা অ্যাজিউম মেইন ধরে আমরা ডিওয়াই বের করব। তখন ডিএক্স এবং ডিওয়াই গুণ করি কিন্তু সামেশন ডিএক্স এবং ডিওয়াই হবে। আর আর এভাবে কিন্তু আমরা কি করব এই সামেশন ডিএক্স বর্গ করে আমরা একটা মান পাবো। তো এইভাবে যখন আমরা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে একটা অ্যাজাম্পশন মিন নিয়ে আমরা কাজ করব এবং সেই মিনের উপর ভিত্তি করে আমরা এই ফর্মুলা ইউজ করব, যেখানে কোরিলেশন সমান n ইনটু সামেশন ডিএক্স ডিওয়াই মাইনাস সামেশন ডিএক্স সামেশন ডিওয়াই ডিভাইডেড বাই রুট ওভার n সামেশন ডিএক্স স্কয়ার মাইনাস সামেশন ডিএক্স হোল স্কয়ার ইনটু রুট ওভার n সামেশন ডিওয়াই স্কয়ার মাইনাস সামেশন ডিওয়াই হোল স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করে যখন আমরা এটা সলিউশন করব তখন সেটাকে বলা হবে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অ্যাজিউম মিন মেথড। আবার অ্যাকচুয়াল ডাটা মেথডে আমরা কি করতে পারি, আমাদের ফর্মুলা এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি করতে পারি, যেখানে অ্যাকচুয়াল ডাটা মেথড কিন্তু ফর্মুলাটা হচ্ছে ভিন্ন। যেখানে দেখো এই আমরা এখানে কিন্তু আমরা ডি নিয়ে নেই, অ্যাজিউম কোনো ডিএক্স বের করে নেই, সরাসরি সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ইনটু সামেশন এক্স ওয়াই এক্স এর সমস্ত মানগুলো যোগ করে গুণ করলে এই মানগুলো আমরা পেয়ে যাব। তখন আমরা কি করব, আমরা এভাবে মানগুলো এখানে ইনপুট করে দিলেই কিন্তু আমরা এই অ্যাকচুয়াল ডাটা মেথডের অঙ্কটা এভাবে সলিউশন করে ফেলতে পারবো। এখানে দেখো তোমাদের জন্য অনেকগুলা ইম্পর্টেন্ট বিভিন্ন রকম প্রবলেমগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট এই ইম্পর্টেন্ট এই যে মান বিভিন্ন রকম মানটা বসিয়ে সূত্রটা ফেললেই তোমরা অঙ্কগুলো সলিউশন করতে পারবে। যেখানে তার অ্যান্সার দেওয়া আছে, তোমাদের শুধুমাত্র ফর্মুলাতে ইনপুট করার জন্য তোমাদের এগুলো হোমওয়ার্ক থাকবে। এখন দেখো আমরা যে ক্যালকুলেশনটা আমরা সলিউশন করব, আমরা বিভিন্ন রকম সূত্র যাচাই করার চেষ্টা করেছি। এখন সেই সূত্র অনুযায়ী ক্যালকুলেশনের কোএফিসিয়েন্টটা কিভাবে বের করতে হবে এবং আমরা সেটা জেনেছি। এখন এইগুলো ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনে কি কি বৈশিষ্ট্য রয়েছে আমরা এখন বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করব। তাহলে ক্যালকুলেশনের কোএফিসিয়েন্ট কোরিলেশনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, দেখো ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট কোরিলেশন লাইজ বিটুইন 1 and 1, অর্থাৎ -1 and 1, অর্থাৎ -1 থেকে 1 এর মধ্যে থাকে, সেটা ক্যালকুলেশন কোরিলেশন কোএফিসিয়েন্ট। দেখো -1 লেস দেন অর ইকুয়াল আর লেস দেন অর ইকুয়াল +1, অর্থাৎ এটার মান -1 থেকে +1 এর মধ্যে থাকবে। If the scale of series is changed or the origin is shifted, there is no effect on the value of r, অর্থাৎ এখানে যদি মূল এবং মাপনের যদি পরিবর্তন হয় তবুও এখানে মূল মাপনের পরিবর্তনের পরে কোরিলেশনের মানে কোনো পরিবর্তন হবে না। r is the geometric mean of the regression coefficient, অর্থাৎ যদি আমরা জিওমেট্রিক মিন বের করি কোরিলেশনে, তাহলে এখানে সেটা সূত্র দ্বারা সেটা এভাবে সলিউশন করতে পারি। সেটা হচ্ছে r সমান সমান √bxy * byx, অর্থাৎ x এর উপর y এর নির্ভরণ এবং আমরা দুইটার মধ্যে রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমরা নির্ভরাঙ্ক বের করতে পারি জিওমেট্রিক মিন, অর্থাৎ
সংশ্লেষ সংখ্যক জিওমেট্রিক মিন হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। If x ও y are independent variable, যদি x ও y independent variable স্বাধীন ভ্যারিয়েবল হয়, then coefficient of correlation is 0, তাহলে coefficient of correlation হবে 0, কিন্তু converse is not necessarily true, কিন্তু converse টা অবশ্যই necessarily true হবে না, necessarily true হবে না। r is a pure number and is independent of the units of measurement, অর্থাৎ এই কোরিলেশনটা র্যাঙ্ক ক্যালকুলেশন কোরিলেশনটা পিওর নাম্বার, দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন দ্য টু ভ্যারিয়েবল x ও y ইজ সিমেট্রিক, এবং দুইটা ভ্যারিয়েবল যে কোরিলেশন সহজ এটা হচ্ছে সিমেট্রিক বা দেখো সমান, মানে x এর উপর y এর সংশ্লেষ এবং y এর উপর x এর সংশ্লেষ দুইটা ইকুয়াল, সেটাকে বলা হবে হচ্ছে সিমেট্রিক্যাল কোরিলেশনশিপ। তো আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। স্পিয়ারম্যান নামে একজন ব্যক্তি, যেটা প্রফেসর স্পিয়ারম্যান ইন 1904 সালে স্পিয়ারম্যান যে পদ্ধতি ব্যবহার করে র্যাঙ্ক সলিউশন করেছে তার পদ্ধতির নাম হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। তো তোমাদের যখন র্যাঙ্ক কোরিলেশন আসবে তখন তোমাদের সরাসরি বলাই থাকবে যে তোমরা র্যাঙ্ক কোরিলেশন নির্ণয় করো, তখন তোমরা স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ব্যবহার করে তোমরা সলিউশন করবা। তবে যদি শুধুমাত্র কোরিলেশন নির্ণয় করতে বলো তখন তোমরা সরাসরি কার্ল পিয়ারসনের কোরিলেশন ব্যবহার করে সলিউশন করবা। By this method, correlation between qualitative aspects like intelligence, honesty, and beauty can be calculated, অর্থাৎ এখানে কোয়ালিটেটিভ মেথডগুলো কিন্তু র্যাঙ্ক কোরিলেশনের মাধ্যমে নির্ণয় করা হয়, আর যেখানে কোয়ান্টিটেটিভ মেজারগুলো পরিমাপ করা হয়েছিল হচ্ছে তোমার কার্ল পিয়ারসন কোরিলেশন মেথডে। এখন these variables can be assigned ranks but their quantitative measurement is not possible, অর্থাৎ এই যে বিভিন্ন রকম অনেস্টি, বিউটি, এগুলো আমরা বিভিন্ন রকম র্যাঙ্কে প্রকাশ করব, যে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এভাবে প্রকাশ করতে পারি, কিন্তু এগুলোকে অবশ্যই নিউমেরিক্যাল ভ্যালু বা কোয়ান্টিটেটিভ ভ্যালু প্রদান করা যাবে না। এবং তার এই স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশনকে কে বলা হয় এভাবে তিনটা সূত্র, তার সূত্রটি হচ্ছে r সমান 1 - 6 সামেশন d স্কয়ার ইনটু n ইনটু n স্কয়ার মাইনাস 1, এই সূত্র, যেখানে r সমান র্যাঙ্ক কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, d হচ্ছে ডিফারেন্স বিটুইন টু র‍্যাঙ্কস, অর্থাৎ দুইটা র‍্যাঙ্ক, যদি প্রথম একটা র‍্যাঙ্ক যদি 2 হয়, একটা র‍্যাঙ্ক 4 হয়, দুইটা ডিফারেন্স 2, অর্থাৎ এই দুইটা ডিফারেন্সটাই হচ্ছে d এর মান, সেটার বর্গমূল করে 6 দ্বারা গুণ করতে হবে। আর n হচ্ছে নাম্বার অফ পেয়ার অবজারভেশন, কতগুলো অবজারভেশন আমরা কত জোড়া অবজারভেশন আমরা এখানে অবজারভেশন গুলো আমরা করছি, সেটা হচ্ছে n এর মান। তাহলে যদি আমরা এভাবে ইনপুট করে দেই তাহলে র্যাঙ্ক কোরিলেশন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশনটা আমাদের কি হয়ে যাবে, আমরা সলিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন as in case of r সমান -1 less than or equal r less than or equal 1, অর্থাৎ র্যাঙ্ক কোরিলেশনের মান -1 থেকে কিন্তু +1 এর মধ্যে থাকে। the sum of total rank difference is always equals to 0, অর্থাৎ যত রকম র‍্যাঙ্ক রয়েছে যদি প্রত্যেকটা র‍্যাঙ্ক গুলো যদি আমরা বিয়োগ করি সম্পূর্ণ রকম অর্থাৎ d এর মান, d মানে তো ডিফারেন্স বিটুইন টু র‍্যাঙ্কস, এই র‍্যাঙ্ক গুলোকে যদি আমরা যোগ করি তাহলে মান পাবো আমরা 0, অর্থাৎ সামেশন d সমান 0। তো এই ছিল হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন মেথড। তাহলে আমরা কার্ল পিয়ারসন মেথড, বিভিন্ন রকম এক্সেল মেথডগুলো জানলাম, এবং স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন মেথডে কিভাবে সলিউশন করতে হয়, কিভাবে কোন ফর্মুলা ব্যবহার করতে হয় সেটাও আমরা শিখলাম। এই ছিল আজকে আমাদের সংশ্লেষ সংখ্যা আলোচনা। যে তোমরা এখানে র্যাঙ্ক কোরিলেশন, আবার এখানে 3 কেস রয়েছে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, অর্থাৎ কখনো র্যাঙ্কস গিভেন দেওয়া থাকবে, কখনো র্যাঙ্ক দেওয়া থাকবে না, কখন ইকুয়াল অর ট্রাইড র্যাঙ্ক এক্সিস্ট, অর্থাৎ যখন একই রকম র্যাঙ্কও কখনো এক্সিস্ট হতে পারে, তিনটা পদ্ধতিতে আমাদের র্যাঙ্ক কোরিলেশন সলিউশন করতে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার তোমাদের সাথে সংশ্লেষ সংখ্যা আলোচনা। তোমরা যদি ফার্দার এই সম্পর্কে আরো জানতে চাও, তোমাদের জন্য বিভিন্ন রকম তোমরা গুপ্তার বই সহকারে অন্যান্য যে বইগুলো রয়েছে, তোমরা যদি ফার্দার ওগুলো দেখো আরো ভালো জানতে পারবা প্র্যাকটিক্যালি। তো তোমাদের জন্য আজকে আমার তরফ থেকে এ পর্যন্ত ছিল। আশা রাখি তোমরা সংশ্লেষ ধারণা, এর ব্যবহার, র্যাঙ্ক কোরিলেশন, স্পিয়ারম্যান কোরিলেশন এবং কার্ল পিয়ারসন কোরিলেশন ভালো বুঝতে পেরেছো, এবং সেই অনুযায়ী ম্যাথগুলো তোমরা সলিউশন করতে পারবা। তো তোমাদের জন্য আমার এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আজকের জন্য আল্লাহ হাফেজ।